বাংলাদেশ এখন জ্বলছে। বাংলাদেশের ঢাকার রাস্তা এখন রক্তে ভেজা। আবারও হারাতে চলেছে সাধারণ মানুষের অধিকার ও ঝরছে সাধারণ মানুষের রক্ত, তাও আবার রাজনীতির জাতাকলে পিছে। কারণ বাংলাদেশের সেই পুরনো কোটা সিস্টেম নিয়ে আন্দোলন পুনরায় ভয়ঙ্কর রূপ নিয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে। এখনো পর্যন্ত প্রায় 105 জন শহীদ হয়েছেন ও শতাধিক আন্দোলনকারী আহত। আজকের ভিডিওতে আমরা বর্তমানে বাংলাদেশের এই কোটা আন্দোলন ইস্যু নিয়ে আলোচনা করব। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখার। আগেই ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কোনো দলকে ভালো কিংবা খারাপ দেখাতে চাই না, কিংবা কোনো প্রোপাগান্ডা সাপোর্ট করছি না। আমি শুধুমাত্র নিরপেক্ষভাবে অনলাইন থেকে কিছু তথ্য নিয়ে এই ভিডিও বানাচ্ছি। আর তাই এই ভিডিওতে থাকা সংগ্রহ তথ্যগুলির পোর্টাল লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যে কোনো দেশের সরকারি চাকরির ভর্তিতে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের সমতার ভিত্তিতে এগিয়ে নিয়ে আসার জন্য প্রতিষ্ঠা করা হয় বেশ কিছু কোটা সিস্টেম, যার মাধ্যমে এই সব জনগোষ্ঠী বা প্রতিবন্ধীরা বেশ কিছু সুযোগ সুবিধা পায় কম্পেয়ার টু সাধারণ মানুষ। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাস্তায় সে সময়কার ছাত্র সমাজ একটা মিছিল বের করেছিল ঢাকার রাস্তায়, যাদের একটাই দাবি ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে। যে দাবি চাইলেই সে সময়কার সরকার অর্থাৎ পাকিস্তান সরকার মানতে পারত, কিন্তু সেই সময়কার সরকার সেই দাবি না মেনে সেই ছাত্র আন্দোলনের নিরস্ত্র ছাত্রদের ওপর গুলি চালায়, যাতে প্রায় 5 জন ছাত্রের মৃত্যু হয়। আর এরপরই দীর্ঘদিন ধরে সরকারের কাছে চেয়ে আসা এক নতুন রাষ্ট্রের দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আন্দোলন শুরু করে ও শুরু হয় 1971-এর মুক্তিযুদ্ধ, যার পরই পূর্ব পাকিস্তানকে এক প্রকার ছাড়তে বাধ্য হয় পশ্চিম পাকিস্তানের সরকার ও এক নতুন রাষ্ট্রের জন্ম হয় বাংলাদেশ। আর এই মুক্তিযুদ্ধ আন্দোলনে যেসব সাধারণ মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হাতে অস্ত্র তুলে নিয়ে দেশ স্বাধীন করায় অংশ নিয়েছিল, সেই সব মুক্তিযোদ্ধাদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার পর বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে মোট 30% কোটা বরাদ্দ করেন। এই কোটা ব্যবস্থা সে সময়ের জন্য এক আদর্শ পদক্ষেপ ছিল, কিন্তু মেন সমস্যা হচ্ছে যে বর্তমানে এই কোটার ভীষণভাবে অপব্যবহার হচ্ছে। কারণ বর্তমান সময়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকেরই আর চাকরি করার বয়স নেই। এছাড়াও তারা বাংলাদেশের বর্তমান সরকারের থেকে বিশেষ ভাতা পায় প্রতি মাসে ও বিশেষ সরকারি পরিষেবাও পায় মুক্তিযোদ্ধাদের পরিবার। এরপরই দেখা যাচ্ছে যে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি বা কিছু মানুষ নিজেদের মুক্তিযোদ্ধাদের বংশধর পরিচয় দিয়ে এই কোটার অপব্যবহার করছে বলে দাবি জানিয়েছে বাংলাদেশের বর্তমান আন্দোলনকারীরা। আর ঠিক এরই বিরুদ্ধে আন্দোলনে নেমেছে আজ বাংলাদেশি ছাত্র সমাজ। কারণ যদি এই কোটার ব্যবহার মুক্তিযোদ্ধা কিংবা তার ছেলেরা করতো তাহলে ঠিক ছিল, কিন্তু বর্তমান সময় এই কোটাতে সুযোগ নিচ্ছে তাদের নাতি নাতনিরা, যেটা একেবারেই মানানসই নয়। কারণ বর্তমানে দাঁড়িয়ে একজন সাধারণ ছাত্র ও মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা সবাই সমান। কারণ বাংলাদেশের সংবিধানে 19 নম্বর অনুচ্ছেদে লেখা আছে যে সুযোগের সমতা, প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগ সমতা থাকিবে। এছাড়াও অনুচ্ছেদ 24-এ উল্লেখ আছে যে কেবল ধর্মগোষ্ঠী, বর্ণ, নারী, পুরুষ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিককে প্রজাতন্ত্রের কর্মনিয়োগে বা পদলাভের অযোগ্য হইবে না, কিংবা সেই ক্ষেত্রে তার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না। এবং 29 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে সরকারি চাকরি বিনিয়োগে সবাই যাতে সমান অধিকার পায়। কিন্তু লক্ষ্য করলে আপনি হয়তো দেখবেন মুক্তিযোদ্ধাদের এই বিশেষ অধিকার নিয়ে সংবিধানে কোনো কথা উল্লেখ নেই। তবে এটা উল্লেখ আছে যে সমাজে পিছিয়ে পড়া উপজাতি কিংবা সমাজের নারীদের উন্নতির জন্য সরকার স্পেশাল কিছু স্টেপ নিতে পারে। এবার আপনাদের বাংলাদেশের সরকারি চাকরি বিনিয়োগের কোটা বিভাজনটা বোঝা দরকার। বাংলাদেশের সরকারি চাকরি বিনিয়োগের 30% মুক্তিযোদ্ধা কোটা সহ মোট 56% নিয়োগই হয় এই কোটা সিস্টেম থেকে, আর বাকি 44% বরাদ্দ থাকে সাধারণ চাকরি প্রার্থীদের জন্য। এর মানে এই নিয়োগে বাংলাদেশের প্রকৃত মেধাবী প্রার্থীরাই সংখ্যালঘু হয়ে আছে। আর এই মোট 56% কোটার মধ্যে নারী কোটা রয়েছে 10%, জেলা কোটা রয়েছে 10%, উপজাতি কোটা রয়েছে 5% ও প্রতিবন্ধী কোটা রয়েছে 1%। আর ঠিক এই কারণের জন্য 30% এই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সময় ছাত্র সমাজ তাদের বিক্ষোভ প্রকাশ করে এসেছে, যার মধ্যে 2018 সালের জানুয়ারিতে হওয়া বাংলাদেশের এই কোটা সংস্করণ ও এই কোটা বিরোধী আন্দোলন ছিল সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কারণ এই আন্দোলনে পুরো বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দিয়েছিল। আর সে সময় আন্দোলনকারীদের দাবি ছিল যে 1. সরকারি চাকরির ক্ষেত্রে বর্তমানে কোটা 56% থেকে 10% করা। 2. কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে শূন্য পদে নিয়োগ দেওয়া। 3. সরকারি চাকরিতে সবার জন্য অভিন্ন বয়সসীমা নির্ধারণ। 4. কোটায় কোনো ধরনের বিশেষ পরীক্ষা না রাখা। 5. চাকরির নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহারের সুযোগ বন্ধ করা। আন্দোলনকারীদের এই দাবিতে তৎকালীন বাংলাদেশের সরকার 2018 সালে বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারির মাধ্যমে এই পুরো কোটা সিস্টেম পদ্ধতিটাকেই বাতিল করে দেয়। আর এর ফলে সবচেয়ে বেশি বঞ্চিত হয় প্রতিবন্ধীরা। কারণ একজন প্রতিবন্ধী মানুষকে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেওয়া যে কোনো দেশেরই এক অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এছাড়াও পিছিয়ে পড়া উপজাতি ও নারীরা যাতে সমাজে এগিয়ে আসতে পারে তাদের দিকে
দিকেও সরকারের নজর দেওয়া উচিত। আর এর সবেরই উল্লেখ রয়েছে বাংলাদেশের সংবিধানে। এই ঘটনা এখানেই শেষ নয়। 2021 সালে কিছু মুক্তিযোদ্ধার সন্তানরা এই 30% মুক্তিযোদ্ধাদের কোটা পুনরায় ফিরে পাওয়ার জন্য বাংলাদেশের উচ্চ আদালতে পিটিশন দেন। আর এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট 2024 সালে 5ই জুন মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকারি সিদ্ধান্তকে অবৈধ ও অনৈতিক ঘোষণা করে। আর এই ঘোষণার পরই পুনরায় এই কোটা সিস্টেম চাকরির বিনিয়োগে ফিরে আসে। তাই পুনরায় হাইকোর্টের এই রায় বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেশের রাস্তায় নেমে আন্দোলন শুরু করে, যা 2018 সালের 1 জুলাই থেকে গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এবারে আন্দোলনের শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করা ও সংবিধানে উল্লেখিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এই কোটা ব্যবস্থাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে এক বিশেষ আইন পাস করানো। মানে বর্তমানে আন্দোলনকারীদের মূল দাবি হচ্ছে যে এই কোটা সিস্টেম সংস্কার করে 5 থেকে 10% নিয়ে আসতে হবে। আর অন্যদিকে এক ইন্টারভিউতে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা চাকরি পাবে না তো কি, তাহলে রাজাকারদের নাতি নাতনিরা চাকরি পাবে। আর এই একটা কথাতেই তিনি আন্দোলনকারীদের মন ভেঙে দেন, কারণ আন্দোলনকারীরা ভেবেছিল যে এবার হয়তো তাদের কথা সরকার মানবে, কারণ 2018 সালে এক কথায় জেদে বসে সরকার পুরো কোটা সিস্টেমটাকেই বন্ধ করে দেয়, যেটা আসলে সে সময়কার আন্দোলনকারীদের দাবিই ছিল না, কারণ তারা প্রথম থেকেই চেয়ে আসছে এই কোটা সিস্টেমের সংস্করণ। আর এই ঘটনার পর থেকেই আন্দোলন আরো মাথাচাড়া দিয়ে ওঠে। তাই বর্তমানে প্রশাসন সহ ছাত্রলীগের সমর্থকরা এই আন্দোলনকারীদের উপর অকথ্য অত্যাচার শুরু করেছে, যার প্রথম শিকার হন শহীদ আবু সাইদ, যিনি বাংলাদেশের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের একজন মেধা স্টুডেন্ট ছিলেন। মিনিটের এক নিউজ রিপোর্ট, যেটা 20 জুলাই 2024-এ 3:47 পাবলিক হয়, সেই রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত প্রায় 115 জন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে প্রশাসনের কঠোর নীতির ফলে, এবং হাজারো সমর্থক আহত হয়েছে। এবং এই আন্দোলনকারীদের আহত হয়েও নিস্তার নেই, কারণ এই আন্দোলনকারীরা যখন পাশের হাসপাতালে ট্রিটমেন্ট করাতে যান, সেখানে গিয়ে ছাত্রলীগের সমর্থকরা তাদের পুনরায় পিটে আসছে। এক কথায় বলতে গেলে বাংলাদেশ এখন অরাজকতায় ভুগছে। তাই বাংলাদেশ সরকার বর্তমানে কারফিউ ঘোষণা করেছে ও দেশের ইন্টারনেট এবং মোবাইল সার্ভিস বন্ধ করে দিয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইকোর্টের এই কোটা ব্যবস্থা পুনরায় ফিরিয়ে আনার রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে। আর তাই বর্তমানে সুপ্রিম কোর্ট হাইকোর্টের এই রায়কে 7ই আগস্ট পর্যন্ত স্টে অর্ডার দিয়েছে। এই কোটা সিস্টেমের জন্য শুধুমাত্র বাংলাদেশেই নয়, কিছুদিন আগে পর্যন্ত ভারতের ইউপিএসসি এক্সামেও এক বড় ঘোটালা হয়েছে। সবশেষে বলা যায়, যদি 2018-তেই সরকার আন্দোলনকারীদের সাথে পরামর্শ করে একটি সিদ্ধান্তে আসতো, তাহলে হয়তো আজকের এই ভয়ঙ্কর দিন বাংলাদেশকে দেখতে হতো না। বাংলাদেশের আজকের এই আন্দোলন ক্রমশ ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, যা বাংলাদেশের পক্ষে মোটেও সুবিধের নয়। এবার আপনার কি মনে হয়, বাংলাদেশের সকল ছাত্র সমাজের এই আন্দোলন কি এখন চালিয়ে যাওয়া উচিত, না সুপ্রিম কোর্টের রায় বেরোনো পর্যন্ত অপেক্ষা করা উচিত? আপনার উত্তর কমেন্টে জানান। ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সেট করে দিন এবং শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সাথে।